মণিমালা বিচিত্র দৃষ্টিতে ওই তালাটার দিকে চাহিয়া ভাবিতেছিল, অন্ধকূপের মধ্যে মা লক্ষ্মীকে বন্দিনী করিয়া রাখা হইয়াছে। বন্ধ দ্বার, অন্ধকার ঘরের মধ্যে রক্তমাংসের সুকুমারী একটি মেয়ে ভীত ত্রস্ত দৃষ্টিতে নির্নিমেষ চোখ মেলিয়া বসিয়া আছে। চোখ হইতে টপ টপ করিয়া মুক্তার মতো নিটল অশ্রুবিন্দু ছড়িয়া পড়িতেছে। মধ্যে মধ্যে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। গভীর রাত্রে হয়তো গুনগুন করিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে। মেয়েটির গোলাপ ফুলের দেহবর্ণ বাঁশির চাপার মতো হইয়া গিয়াছে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌবানী। আজ আপনাদের একটা নতুন ছোট গল্প শোনাবো। অনেকদিন ধরেই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প শোনানো হয়নি আপনাদের, তাই আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বন্দিনী কমলা। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পগুলো কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সব সময় অপেক্ষা করি আপনাদের মতামত জানার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ছোট গল্প। আমার আজকের বিশেষ নিবেদন বন্দিনী কমলা। গল্প পাঠে আমি মৌবানী। শুরু করছি আজকের গল্প। রাজহাটের রায়বাড়ি প্রাচীন বনিয়াদি ঘর। কোম্পানির আমল হইতেই বহু বিস্তীর্ণ জমিদারি, সংসারটিও বিপুল। ভাদ্র মাসের দিন রায়বংশের সেজ তরফের বড় মেয়ে বনলতা সিমেন্ট বাঁধানো মেঝের উপর সুবিপুল দেহখানি এলাইয়া দিয়া নিথর হইয়া পড়িয়াছিল। স্পন্দনের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস পড়িতেছে, আর মধ্যে মধ্যে গালে টেপা পান দুই একবার মুখের মধ্যে নাড়িতেছে। ঘড়িতে ঢং ঢং শব্দে 4টা বাজিয়া গেল। বনলতা একবার চোখ মেলিয়া এদিক ওদিক বেশ করিয়া চাহিয়া দেখিয়া শ্রান্ত কণ্ঠে ডাকিল, নোলে নোলে। নোলে অর্থাৎ নলিনী, সেজ তরফের ঝি। নলিনীর সাড়া পাওয়া গেল না। নিচে রান্নাশালে ঠাকুর চাকরেরা গোলমাল করিতেছে, তাহাদের খাওয়া দাওয়া হইতেছে। রায়বাড়ির অনেক বিশেষত্বের মধ্যে এই একটি বিশেষত্ব, খাওয়া দাওয়া আরম্ভ হয় 1:30টায়। ছেলেরা খায় 1:30টায়, বাবুরা খান 2:30টায়, মেয়েরা 3:30টায় খাওয়া দাওয়া সারিয়া ওঠেন। তারপর চাকর পাকরদের পালা 3:45 4টায়। বনলতা আবার ডাকিল, নোলে ও নোলে। বড় তরফের ঝি কামিনী দরজার সম্মুখের বারান্দা দিয়া তেতলায় উঠিয়া গেল। সে সাড়া দিল না। বনলতা উদাস দৃষ্টিতে কড়িকাঠির দিকে চাহিয়া ডাকিতেছিল, দেখিতে পাইল না। পায়ের শব্দ শুনিয়াও ফিরিয়া চাহিল না। সে আবার ডাকিল, নোলে ও নোলে। এবার একটি তরুণী বধূ আসিয়া দরজায় দাঁড়াইয়া বলিল, কি বলছেন দিদি? বড় তরফের কনিষ্ঠা বধূ, সত্য বিবাহিতা। বনলতা ফিরিয়া না চাহিয়াই বলিল, তোমাকে নয়, নোলেকে ডাকছি। বধূটি চলিয়া গেল। বনলতা আবার ডাকিল, ও নোলে। বধূটি তেতলায় উঠিয়া গেল। একদিকের খোলা ছাদের উপর ভাদ্রের রৌদ্র মাথায় করিয়া বড় তরফের বড় মেয়ে পান ও দোক্তা হাতে চরকির মতো অবিরাম ঘুরিতেছে।
সে পাগল, অমনি করিয়া ঘোড়াই তাহার ব্যাধি। মধ্যে মধ্যে পান দোক্তা খায়, বিড়বিড় করিয়া বকে, ফিক ফিক করিয়া হাসে, আর অবিরাম ছাদের এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত ঘুরিয়া বেড়ায়। তরুণী বউটি এ বাড়িতে সদ্য আগত। পাগলকে দেখিয়া তাহার প্রাণ কেমন হাঁপাইয়া ওঠে, কান্না পায়। ছাদটা অতিক্রম করিয়া তেতলার মহলে যাইতে হইবে। সে থমকিয়া দাঁড়াইল। পাগল এদিক হইতে ওদিক পৌঁছিবা মাত্রই দ্রুত পদে ছাদটা অতিক্রম করিয়া গেল। নলিনী ঝি সেজগিন্নির পা টিপিতেছিল। সেজগিন্নির নাক ডাকিতেছে। মৃদু স্বরে বধূটি ডাকিল, নলিনী। নলিনী কথা বলিল না, ঘাড় নাড়িয়া ইঙ্গিতে প্রশ্ন করিল, কি? বনলতাদি ডাকছেন তোমাকে। নলিনী সঙ্গে সঙ্গে নিজেকার ঠোঁটটি উল্টাইয়া দিল। পরক্ষণেই বিরক্তি ভরা মুখে অতি সন্তর্পণে সেজগিন্নির পাখানি কোল হইতে পাশের বালিশের ওপর নামাইয়া রাখিল। সেজগিন্নির নাক ডাকিতেছিল, কিন্তু পাখানি নামাইয়া দিবা মাত্রই আরক্ত চোখ মেলিয়া তিনি তাকাইয়া দেখিলেন। নলিনী বলিল, বনদি ডাকছেন, শুনে আসি। সেজগিন্নির চোখ বন্ধ হইল। নলিনী নিচে চলিল, সঙ্গে সঙ্গে বধূটি। বধূটির বড় মুশকিল হইয়াছে। সে যেন মাটির জীব, সমুদ্রতলের রাজ্যে আসিয়া পড়িয়াছে। এ রাজ্যের নিয়ম কারণ সব যেন আলাদা। দিনে বেচারার ঘুমানো অভ্যাস নাই, কিন্তু বেলা ৩টার পর হইতেই বাড়িখানা পর্যন্ত যেন ঘুমে ঝিমাইতে থাকে। জাগিয়া থাকে এক পাগল। তাহাকে তাহার বড় ভয়। দোতলার সিঁড়িতে আসিয়াই শোনা গেল, নলে। বনলতা সেই সকরুণ শ্রান্ত সুরে ডাকিতেছে। নলিনী বলিল, মরো তুমি, মরো, ভোঁস কুমড়ি কোথাকার। বধূটি অবাক হইয়া গেল, কিন্তু কিছু বলিবার পূর্বেই বনলতার ঘরের সম্মুখে তাহারা পৌঁছিয়া গেল। বনলতা তখনও চোখ বন্ধ করিয়া ডাকিতেছে, নলে। কি দিদিমণি? আমি সে তোমার পা টিপছিলাম। বনলতা কোনো কৈফিয়ত দাবি করিল না। চোখ মেলিয়া অতি কষ্টে পাশ ফিরিয়া একটা হাত প্রসারিত করিয়া হাত 10 দূরে মেঝের ওপর নামানো একটা রূপার কৌটা দেখাইয়া বলিল, দোক্তার কৌটোটা দে। নলিনী তাড়াতাড়ি কৌটোটা বনলতার কাছে আনিয়া নামাইয়া দিল। বনলতা বলিল, আর একখানা পাতলা চাদর আমার গায়ে ঢেকে দে তো। বধূটির বিস্ময়ের পরিসীমা ছিল না। সে বলিল, গরম লাগবে না দিদি? বড় মাছি লাগছে। নলিনী বিনা বাক্য ব্যয়ে একখানা চাদর আনিয়া বনলতার সর্বাঙ্গ ঢাকা দিয়া চলিয়া গেল। বধূটি বলিল, একটু বাতাস করব দিদি? তুমি আর জ্বালিও না ছোট বউ, কেবল কানের কাছে ঘ্যান 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 ঘ্যান। তুমি বাতাস করবে কেন? ঝি চাকর থাকতে বউয়ে বাতাস করে নাকি? ঘড়িতে ঠং করিয়া ৮ ঘণ্টা বাজিল। বেলা 4:30। বাড়িটাতে যেন জনমানব নাই, কেবল কতগুলা অস্বাভাবিক শব্দ, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের নাক ডাকার শব্দ। নিচে কয়টা কাক উচ্ছিষ্ট বাসন লইয়া কলকল করিতেছে। ঝি চাকরেরা ঘুমাইতেছে। বারান্দার রেলিংয়ে ভর দিয়া বউটি দাঁড়াইয়াছিল। সহসা তাহার হাসি পাইল। কাহার নাক ডাকিতেছে, ঘো ঘো পট পট ফুত। পিছনে ঘরের মধ্যে বনলতা দিদিরও নাক ডাকিতে শুরু হইয়াছে। সহসা রেলিংয়ের উপর ভর দিয়া দাঁড়াইয়াই বধূটি চোখ বুঝিয়া
নাক ডাকাইতে চেষ্টা করিতে আরম্ভ করিল, কিন্তু নাকের ভেতর এবং তালুতে জ্বালা করিয়া উঠতেই সে চেষ্টা ছাড়িয়া দিয়া শূন্য মনেই জনশূন্য উঠানটির দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর বাড়ির মধ্যে মানুষের সাড়া জাগিয়া উঠিল। কেহ যেন সুর করিয়া মন্ত্র পাঠ করিতেছে। বাড়ির গিন্নি অর্থাৎ বাবুদের মা এতক্ষণে দেব দর্শন করিয়া ফিরিলেন। টোলের পণ্ডিত তাহাকে গীতা শুনাইতেছে। গীতা শুনিয়া ঠাকুমা তারপর জল খাইবেন, তারপর তাহার রান্না চড়িবে। ঠাকুমা ততক্ষণ তাহার নিজের এস্টেটের দৈনন্দিন হিসাব নিকাশ শুনিবেন। খাইবেন বেলা 6টায়। তারপর আরম্ভ হইবে দিবানিদ্রা। দিবানিদ্রা সারিয়া উঠিবেন রাত্রি 10টায়। তারপর আরম্ভ হইবে মহাভারত পাঠ। রাত্রি 12টায় সান্ধ্যকৃত্য শেষ করিলে তারপর তাহার রাত্রির খাবার তৈয়ারি হইবে। খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ির নাতি নাতনি ছেলে বউ প্রত্যেকের সংবাদ লইবেন, আর বুড়ি ঝি দামিনী তাহার পায়ে তেল দিবে। শুইবেন রাত্রি 2টার পরে। বধূটি অকস্মাৎ খুক খুক করিয়া হাসিয়া উঠিল। ঠাকুমার সে কি নাক ডাকা! বাপরে, সেদিন শেষ রাত্রে তাহার ঘুম ভাঙিয়া গিয়াছিল। বিকট শব্দে ভয় পাইয়া স্বামীকে জাগাইয়া বলিয়াছিল, ও গো, ও কিসের শব্দ? এক মুহূর্ত শুনিয়াই পাশ ফিরিয়া শুইয়া তাহার স্বামী বলিয়াছিল, ঠাকুমার নাক ডাকছে। ঠাকুমার যে নাক ডাকিতেছে তা তো বিশ্বাস হয় নাই। সে বলিতে গিয়াছিল, না, তুমি ভালো করে শোনো। কিন্তু তখন তাহার স্বামীরও আবার নাক ডাকা শুরু হইয়া গিয়াছে। তাহার ভাগ্য ভালো যে স্বামীর নাক ডাকে মৃদু শব্দে, ফুরুর ফুরুর। সে সাহসী মেয়ে, বড় একটা ভয় সে পায় না। সে সন্তর্পণে উঠিয়া দরজা খুলিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছিল। সর্বনাশ! বাড়িতে যেন নাক ডাকার কোরাস আরম্ভ হইয়া গিয়াছে। ঘোঁ ঘোঁ, ঘড়র ঘড়র ঘোঁ, ঘড়র পট পট ফ্রুং, আরো কত রকম। মুখে শব্দ করিয়া তাহার অনুকরণ করা অসম্ভব। সমস্ত ধ্বনিকে ছাপাইয়া ঠাকুমার নাক ডাকিতেছে, ব্যান্ড বাজনার জয় ঢাকের মতো। স্মরণ করিয়া বধূটি আর আত্মসংবরণ করিতে পারিল না। খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তরুণী কণ্ঠের হাস্যধ্বনি কিছুক্ষণ বাড়িটার খিলানে খিলানে প্রতিধ্বনিত হইয়া ফিরিল। সহসা গম্ভীর স্বরে কে প্রশ্ন করিল, কে? বধূটি লজ্জায় মরিয়া গেল। মেজ খুড়শ্বশুরের ঘুম ভাঙিয়া গিয়াছে। সে তাড়াতাড়ি বনলতার ঘরে ঢুকিয়া কপট নিদ্রায় কাঠ হইয়া রহিল। মেজ শ্বশুরের পায়ের সারা বারান্দাময় ঘুরিয়া বেড়াইতেছে। পদশব্দ তেতলায় উঠিয়া গেল। পাগলি আর্তচিৎকারে কাঁদিয়া উঠিল। তুই হাসছিলি? কাকে দেখে হাসছিলি? বল বল। প্রচন্ড জোরে চড় মারার শব্দ। পাগলি বোবা জানোয়ারের মতো চিৎকার করিতেছে। বধূটির একবার ইচ্ছা হইল উঠিয়া গিয়া মেজ শ্বশুরকে বলে যে আমি হাসিয়াছি, ও নয়, কিন্তু সে তা পারিল না। বনলতা যতক্ষণ না উঠিল ততক্ষণ সে কাঠ হইয়া পড়িয়া রহিল। বেলা 5:30টার সময় বাড়িটা আবার জাগিয়া উঠিল। সে জাগিয়া ওঠা যেমন তেমন নয়। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গে লঙ্কায় যেমন শোরগোল উঠিত, তেমনি শোরগোল তুলিয়া জাগা। ছোট্ট ছেলেদের চিৎকার, হাসি, কান্না, বধূ ও কন্যাদের হাসি, ঝি সম্প্রদায়ের বাসন মাজা, ঝাঁটার শব্দ, কথা কাটাকাটি, গিন্নিদের ঝি চাকরকে আহ্বান, বাড়িটাতে যেন তুফান উঠিয়াছে। বড়বাবুর দুধ নিয়ে আয়, মানদা ঠাকুরকে বল ছেলেদের জল খাবার নিয়ে যাবে।
বড় গিন্নি হাঁকিতেছিল। বধূটি এইবার উঠিল। বনলতা তখন উঠিয়া বসিয়াছে। সে হাসিয়া বলিল, কি হে ছোট গিন্নি, তুমি যে দিনের বেলায় ঘুমও না, আমাকেও যে হার মানালে হে। মৃদুস্বরে বধূটি বলিল, আমি ঘুমোইনি। ওই হলো হে হলো, ছিল না কথা, হলো গাল। আজ নয় হবে কাল। দিনে শুলে তোমার প্রাণ হাঁপিয়ে ওঠে, বলো আজ শুয়েছ, কাল ঘুমোবে। বনলতা গোটা দুয়েক পান ও খানিকটা দোক্তা মুখে পুড়িয়া কথা বন্ধ করিল। বউটি উঠিয়া শাশুড়ির কাছে তেতলায় চলিল। একটা চাকর হনহন করিয়া বারান্দা দিয়া ওদিকের মহলে চলিয়াছিল। বনলতা তাহাকে দেখিয়া উৎসুক হইয়া উঠিল। হরে, ও হরে, শোন শোন। আমার এখন সময় নেই বাপু। তবু হরিচরণ দাঁড়াইল। মেঝো জ্যাঠার সিদ্ধি নিয়ে যাচ্ছিস বুঝি? হ্যাঁ বাবু, এখনই চেঁচামেচি করবে। কি বলছেন বলুন। আমাকে একটু সিদ্ধি দিয়ে যা, পেটটা বড় খারাপ হয়েছে, এই এতটুকু। মুখ বাঁকাইয়া একটু হাসিয়া হরিচরণ বলিল, কই গিলাস বার করুন। বধূটি যাইতে যাইতেও কথাগুলি শুনিয়া স্তম্ভিত বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া গেল। বনলতা বলিল, খাবে নাকি ছোট বউ? ভারী মজা হয়, যা হাসি পায়, সব ঘোরে সব ঘোরে। ঘৃণায় বিতৃষ্ণায় বউটির সমস্ত অন্তর ভরিয়া উঠিল। সে দ্রুতপদে উপরে উঠিয়া গেল, যেন পলাইয়া গেল। বনলতা বলিল, মেয়ে আনতে হয় সমান ঘর থেকে, এ বউটা ছোট লোকের ঘরের মেয়ে কি না? বাধা দিয়া হরিচরণ হাসিয়া বলিল, যেতে দেন দিন কত দিদিমণি, তারপর। সিদ্ধি ঢালিয়া দিয়া হাসিতে হাসিতে দ্রুতপদে সে চলিয়া গেল। বনলতা সিদ্ধিটুকু নিঃশেষে পান করিয়া আবার পানদোক্তা মুখে দিয়া উঠিল। নিচে হাঁসের প্যাক প্যাক শব্দে বাড়িটা মুখরিত হইয়া উঠিয়াছে। 50টা রাজহাঁস বাড়ির উঠোনে আসিয়া কলরব করিতেছে। উহাদের খাবার দিতে হইবে। হাঁসগুলি বনলতার বাপের সম্পত্তি। বড় জ্যাঠার ছিল ঘোড়া, সে ঘোড়া মরিয়া গিয়াছে। এখন আছে কেবল একটা ময়না, একটা চন্দনা, একটা কাকাতুয়া, গোটা কয়েক কাঠবেড়ালি আর 2টা খরগোশ। মেজো জ্যাঠার আছে 100 পায়রা। বনলতার বাপের এই হাঁস, ছোট কাকার গোটা 8 কুকুর। পায়রা ও কুকুরের প্রতি ভীষণ ঘৃণা বনলতার। পায়রাগুলো যা ঘর নোংরা করে, আর কুকুর তো অস্পৃশ্য, ছুঁইলে স্নান করিতে হয়। রাজহাঁসগুলি যেমন দেখিতে সুন্দর, তেমনি ডিম খাইতেও সুবিধা। বড় জ্যাঠার শখের জিনিসগুলিও ভালো। ময়নাটা যা চমৎকার ধমক দেয়, হারামজাদা, শালা, শুয়ারকি বাচ্চা, চমৎকার। বউটির নাম মণি, মণিমালা। এ বাড়িতে নাম হইয়াছে কাঞ্চন বউ। এ বাড়িতে বধূদের নামকরণ হয় প্রাচীন প্রথায়। মানিক বউ, রানী বউ, মতি বউ, রত্ন বউ, সুবর্ণ বউ, আতর বউ, বেলা বউ, অর্থাৎ হীরা, মণি, মাণিক্য, মুক্তা, পান্না প্রভৃতি মহার্ঘ এবং আতর, বেলা, চাঁপা প্রভৃতি পরম আদরণীয় বস্তুর নামে নামকরণ করা হয়। কাঞ্চন বউ তেতলায় উঠিতে উঠিতেই শুনিল তাহার শাশুড়ি ঝিকে বলিতেছেন, দেখ তোরে, কাঞ্চন বৌমা কোথায় গেল। কাঞ্চন বউ গতি দ্রুততর করিল। শাশুড়ি আপন মনেই বোধ করি বলিতেছিলেন,
সমস্ত দুপুর মেয়ে কেবল ঘুরে বেড়াবে, সকলে ঘুমোবে আর কাক চিলের মতো বৌমা এখান ওখান করে ফিরবে। বলে অভ্যেস নেই। তা অভ্যেস থাকবে কোথা থেকে? গেরস্ত বাড়ির মেয়েদের কি ঘুমোবার সময় থাকে? কাঞ্চন বউ নত মুখে শাশুড়ির কাছে গিয়া দাঁড়াইল। শাশুড়ি বলিলেন, এই যে, কোথায় ছিলে সমস্ত দুপুর? কাঞ্চন বউ চুপ করিয়া রহিল। শাশুড়ি বলিলেন, যাও, চুল বেঁধে কাপড় চোপড় কেচে নাও। ঠাকুরুন ডেকেছে তোমাকে। আজ থেকে তোমাকেই লক্ষ্মীর করে সন্ধ্যা দেখাতে হবে। বাড়ির ছোট বউয়েরই ও কাজ চিরকাল করে। তাড়াতাড়ি চুল বাঁধিয়া গা ধুইয়া লালপাড় গরতের একখানি শাড়ি পরিয়া কাঞ্চন বউ প্রস্তুত হইয়া শাশুড়ির অপেক্ষা করিতে রহিল। তিনি তাহাকে বাড়ির গিন্নির কাছে লইয়া যাইবেন। নিচে খুব শোরগোল উঠিতেছে। রান্নাশালে সর্বাপেক্ষা বেশি ব্যস্ততা। দোতলার বারান্দায় দাঁড়াইয়া বনলতা হাঁকিতেছে, সেই সুরে, সেই ভঙ্গিতে। নলে, ও নলে। নলে এবার অল্পেই সাড়া দিল। যাই। আসতে হবে না। এত রান্নার তাড়া কেন রে? ছোট কথা শিকারে যাবেন, তাই। কি শিকার রে? কোথায়? বন শুয়োর এসেছে নদীর ধারে। রেতে আউশ ধান খেতে আসে। বনলতা বাকিটা আর শুনিল না, বলিল, মরণ। পাখিটা কি হলেও মানুষে খায়। শুয়োর মেরে কি হয়? অনর্থক জীব হত্যা। রান্নাশালের পাশে বিস্তৃত সরঞ্জাম পড়িয়াছে চায়ের। মেজবাবুর কাছে সরকারি সাহেব আসিয়াছে। মেজবাবু এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার এবং আরো অনেক কিছু। তাহা ছাড়া বড়বাবুর বড় ছেলে কাঞ্চন বউয়ের বড় ভাসুরের থিয়েটার ক্লাবের রিহার্সেল বসিয়াছে। কাঞ্চন বউ অবাক বিস্ময়ে সমস্তটাই দেখিতেছিল। এই প্রকাণ্ড বড় বাড়ির প্রতিটি কোণে যেন তাহার জন্য বিস্ময় লুকাইয়া আছে, রূপকথার মায়াপুরীর মতো। এবাড়ির লক্ষ্মীর ঘর সকলের চেয়ে বিস্ময়। লক্ষ্মীর ঘরের মধ্যে লক্ষ্মীকে নাকি বন্দিনী করিয়া রাখা হইয়াছে। সে ঘরের দরজা কখনো খোলা হয় না। বন্ধ দুয়ারের সম্মুখেই ধূপ, প্রদীপ ইত্যাদি রাখিয়া অর্চনা করা হয়। কাঞ্চন বউয়ের কৌতূহলের সীমা ছিল না। মনি বাঙালি গৃহস্থের মেয়ে, কিন্তু জীবনের প্রথম হইতেই অভাবনীয় পারিপার্শ্বিকতার প্রভাবে স্বচ্ছন্দ সাহসের মধ্যেই বাড়িয়া উঠিয়াছে। তার বাপ সংসারী হইয়াও সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ঊনবিংশ শতাব্দীর বাঙালি। বড় দাদা রামকৃষ্ণ মিশনের কর্মী, ছোট দাদা গান্ধী সেবক। কাঞ্চন বউ সকলের ছোট। শৈশবে মাতৃহীন হইয়া মেয়েটি এই উদাসীন সংসারে আরণ্য লতার মতো জীবনের সকল প্রতিকূলতার সহিত যুদ্ধ করিয়া আপন শক্তিতে বড় হইয়াছে। তাহার রূপ দেখিয়া তাহাকে এ বাড়িতে আনা হইয়াছে। কিন্তু এবাড়ির মৃত্তিকার সকল রস, এবাড়ির আকাশের সকল আলো বাতাস তাহার জীবনের ধাতু প্রকৃতির পক্ষে বিষ না হইলেও বিষম হইয়া উঠিয়াছে। তবু তাহার কৌতূহলের অন্ত নাই। তাহার জীবনী শক্তি কিছুতেই পরাজয় মানিতে চায় না। বড় গিন্নি আসিয়া উপস্থিত হইলেন। তাহার সঙ্গে উলঙ্গ একটি 12 বছরের বালক, তাহার বড় ছেলের বড় ছেলে। বড় গিন্নি এতক্ষণ ব্যস্ত ছিলেন বড় ছেলের বড় ছেলেটিকে লইয়া। 12 বছরের ছেলেটিকে লইয়া বড় গিন্নির ঝঞ্ঝাটের আর সীমা নাই।
তাহার সমস্ত কিছু বড়গিন্নিকেই করিতে হয়। অপটু মায়ের 8 মাসের সন্তান ছেলেটি, আঁতুড়ে তাহাকে আঙুরের মতো তুলায় মুড়িয়া রাখা হইয়াছিল। তারপর বহু সযত্ন পরিচর্যায় বড়গিন্নি তাহাকে এত বড় করিয়া তুলিয়াছেন। এখন সে বেশ হৃষ্টপুষ্ট, কিন্তু তবু তো সে 8 মাসে ভূমিষ্ঠ অপরিপুষ্ট ছেলে। সেই জন্যই সকালে বড়গিন্নি বুরুশ দিয়া তাহার দাঁত মাজিয়া দেন, জিভ ছুলিয়া দেন, মুখে কুলকুচার জল তুলিয়া দেন, খাওয়াইয়া তো দেয়নি। বেচারা এখন নিজে হাতে তেল পর্যন্ত মাখিতে পারে না, সেও তাহাকে মাখাইয়া স্নান করাইয়া দিতে হয়। তাহারই পরিচর্যায় তিনি এতক্ষণ ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় একটা কবিরাজি তেল মাখাইবার ব্যবস্থা আছে। সেই তেল মাখাইয়া গা মুছিয়া উলঙ্গ ছেলেটিকে সঙ্গে লইয়া আসিয়া বলিলেন, এসো বৌমা, শ্বশুরকে প্রণাম করে নাও, তারপর চলো। বড়কর্তা সান্ধ্যকৃত্য করিতেছিলেন। কুলধর্মে রায়েরা তান্ত্রিক, কিন্তু বড়বাবু শিব ভক্ত। ঘরের বাহির হইতেই তাহার কণ্ঠস্বর শোনা যাইতেছিল, শিব শম্ভু, শিব শম্ভু, শঙ্কর শঙ্কর। বেচারা পথটির সর্বাঙ্গ মোচড় দিয়া উঠিল। তাহার শ্বশুর কি যে খান, মদটা সে বুঝিতে পারে, কিন্তু ছোট কলকেতে সাজিয়া চাকরটা কি যে তাহাকে দেয়, দুর্গন্ধে বাড়িটা শুদ্ধ ভরিয়া ওঠে, কিন্তু উপায় ছিল না। বড়কর্তা হাসিয়া বলিলেন, কি গো আমার মা লক্ষ্মী। কাঞ্চন বউ প্রণাম করিল। একেবারে নিচের তলায় বাড়ির ঠিক মাঝখানে প্রশস্ত একখানি ঘর, কিন্তু অন্ধকূপের মতো অন্ধকার। একটি দরজা ভিন্ন, আর দরজা নাই, অথবা জানালাও নাই। ঘরের মধ্যে ঢুকিয়াই মনি একটা গুমোট গরম অনুভব করিল। নাকে ঢুকিল ভ্যাপসা একটা গন্ধ। হাতের প্রদীপের আলোয় ঘরের গাঢ় অন্ধকার আবছায়ার মতো হইয়া উঠিয়াছে। মনির সর্বাঙ্গ কেমন একটা করিয়া উঠিল, কিন্তু তবুও তাহার কৌতূহলের অন্ত ছিল না। সে দৃষ্টি বিস্ফারিত করিয়া চারিদিক চাহিয়া দেখিল। অন্ধকার ঘরের কোণে কোণে যেন অশরীরীর মতো ছাদে মাথা ঠেকাইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকের দেওয়াল ঘেঁষিয়া কতগুলি লোহার সিন্দুক। এই ঘরের এই দোরের কাছ থেকে মনি চমকিয়া উঠিল। লাঠির ওপর ভর দিয়া বার্ধক্যে অবনমিত দেহ বৃদ্ধা কর্ত্রী দন্তহীন মুখে জড়িত স্বরে বলিল, এই ঘরের এই দোরের কাছেই পিদিম রাখলো ভাই নাথ বউ, এই হলো আমাদের লক্ষ্মীর ঘর। মনি দেখিল বিবর্ণ কালো একটি চতুষ্কোণ স্থান। ক্রমে ধীরে ধীরে প্রতীয়মান হইল ওটা একটা দরজা। দরজাটার শিকলের মুখে মরিচা ধরা একটা তালা ঝুলিতেছে। কর্ত্রী বলিলেন, আমার দিদি শাশুড়ি, বুঝলি ভাই, এই ঘরে মা লক্ষ্মীকে বন্ধ করে রেখে গিয়েছেন। এই দরজা যতদিন না খুলবে ততদিন মা লক্ষ্মী এই বাড়িতেই বাঁধা থাকবে। আমার বড় শ্বশুর ছিলেন কোম্পানির দেওয়ান, তখন নবাবের আমল। তিনি এই দেশের প্রথম জমিদার। কোম্পানির দেওয়ানি করিয়াই তিনি বিস্তীর্ণ জমিদারি করিয়া গিয়াছেন। মণিমালা তাহার নাম শুনিয়াছে। তাহার নাম ছিল গোপীবল্লভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথম সরকার হইতে রায় উপাধি পাইয়াছিলেন। তিনি নাকি একেবারে অতি দরিদ্র পিতামাতার সন্তান ছিলেন।
দিদি শাশুড়ি বলিলেন, বুঝলি ভাই, ভাঙা ঘর, রাত্রে শেয়ালে এসে আগর ঠেলে রান্না খেয়ে যেত। বাড়ির চারিদিকে ছিল কুকুর সোঙার বন, ঝরঝর করে জল পড়তো। রাত্রে ঘুমুতে না পেরে আমার বড় শ্বশুর কাঁদতেন। বড় শ্বশুরের মা বলতেন, এই কুকুর সোঙার বন, এই ভাঙা কুড়ে ভেঙে অমুক রচবে বৃন্দাবন। তাই তিনি করেছিলেন। কোম্পানির কুটিতে প্রথম তিনি সর্দার হয়ে ঢুকেছিলেন। গোপীবল্লভ প্রথমে পাইকদের সর্দার হইয়া কোম্পানির চাকরিতে প্রবেশ করিয়াছিলেন। তারপর ক্রমে মুন্সি, তারপর গোমস্তা, তারপর নায়েব, তারপর হইয়াছিলেন দেওয়ান। তখন কোম্পানির কাছে তাঁতিরা সব দাদন নিত, কিন্তু দাদন শোধ করবার সময় সব লুকিয়ে বসে থাকতো। সে দাদন আর আদায় হতো না। তখন সাহেব বললে, যে এই দাদন আদায় করতে পারবে তাকেই আমি দেওয়ান করব। এই আমার বড় শ্বশুরের কপাল খুলে গেল। খুঁজে খুঁজে তাঁতিদের সব ধরে এনে খুঁটিতে বেঁধে দাদন একেবারে পাই পয়সা আদায় করে দিলেন। বুঝলি ভাই নাথ বউ, সাধারণ পুরুষ ছিলেন কি তিনি? তার ডাকে বাগে বলদে এক ঘাটি জল খেত। সত্য কথা, সে আমলে গোপীবল্লভকে লোকে দণ্ডমুণ্ডির বিধাতা বলিয়া মানিত। কোম্পানির কর্তা সাহেবদের তিনি ছিলেন ডান হাত। মণিমালা বিস্ফারিত দৃষ্টিতে দিদি শাশুড়ির কুঞ্চিত চর্ম দন্তহীন মুখের দিকে চাহিয়া শুনিতেছিল। সে আমলের কথা সেও অনেক জানে। তাহার বিবেকানন্দ ভক্ত বাপ, রামকৃষ্ণ মিশনের কর্মী বড় দাদা, গান্ধীপন্থী ছোট দাদার কাছে অনেক শুনিয়াছে। দিদি শাশুড়ি অকস্মাৎ হাসিয়া গড়াইয়া পড়িলেন, বলিলেন, এদিকে জাঁদরেল হলে কি হবে ভাই, বুড়ো খুব রসিক ছিল। বুঝলি, 60 বছর বয়সে বুড়ো তৃতীয় পক্ষের বিয়ে করেছিল। প্রথম দুপক্ষের ছেলেপুলে ছিল না। তারপর 60 বছর বয়সে নৌকো করে গাঙের ঘাটে যেতেই আমার দিদি শাশুড়িকে দেখে বুড়োর মুন্ডু ঘুরে গেল। বুঝলি ভাই, সে আমলে পুজোর সময় লোকে দুর্গা ঠাকুরনের পিতিমে না দেখে দেখতো নাকি আমার দিদি শাশুড়িকে। এই টানা টানা চোখ, দুধে আলতায় রং, চাপার কলির মতো আঙুল, সবচেয়ে বাহারের ছিল তার চুল, ভোমরার মতো কালো আর কোঁকড়ানো। তারই পেটে জন্মালেন আমার শ্বশুর। আর কি ভাগ্যি ছিল আমার দিদি শাশুড়ির! বিয়ের পরই 2 সতীন টুকটুক করে মরে গেল। তখন এই বাড়ি হলো। বুড়ো নাকি বলতো, এ মানিক আমি রাখবো কোথা? নাম দিয়েছিলেন মানিক বউ। মানিক বউয়ের আতরের ভরি ছিল 80 টাকা। ঢাকা থেকে ঢাকায় কাপড় আসতো, কাশি থেকে আসতো গরদ। বলিয়া ঠোঁটের ডগায় একটা পিচ কাটিয়া বলিলেন, বর তোমার গিয়ে বুড়োই ভালো, নইলে ভাই আদর হয় না। জানিস তো, প্রথম পক্ষ হলো হেলা ফেলা, দ্বিতীয় পক্ষ ফুলের মালা, আর তৃতীয় পক্ষ হলো হরি নামের ঝোলা। ও তোর গলাতেই থাকে 24 ঘন্টা। কাঞ্চন বউ মুখ নত করিয়া মৃদু হাসিল। দিদি শাশুড়ি বলিলেন, হাসছিস বুঝি? তোর ওই ছোঁড়া বর তোরা আদর করবে মনে করেছিস? এ বাড়ির সবারই বার ফটকা রোগ আছে। ছোঁড়াকে খুব কষে লাগাম টেনে রাখবি, বুঝেছিস? মণি বলিল,
আপনি মা লক্ষ্মীর কথা বলুন। তাই বলছিল, সে আমার দিদি শাশুড়ির আমলে। তখন বুড়ো মারা গিয়েছে সদ্য। আমার শ্বশুরের বয়স তখন বছর 20, সবে বিয়ে হয়েছে। তখন আমাদের নায়েব ছিল কীর্তি ঘোষ, আমার বড় শ্বশুরের হাতে তৈরি নায়েব। শ্বশুর বলতেন, কীর্তি কাকা, কি দাপট তার! সমস্তই ছিল তার হাতে। ভারী কুটিল লোক ছিল কীর্তি ঘোষ। আমার শ্বশুর তাকে খুন করে তবে সম্পত্তি হাতে পান। সপ্তমী পুজোর দিন তাকে খুন করেছিলেন। মনি শিহরিয়া উঠিল। খুন? হ্যাঁ, তা নইলে সে কি আর সম্পত্তি দিত শ্বশুরকে? আমার দিদি শাশুড়ি কিন্তু শ্বশুরকে বললেন, এ কি মহা পাপ করলি তুই, আমার বংশ কি করে থাকবে? সেই থেকে তিনি একেবারে যোগিনী সাজলেন, গেরুয়া কাপড় পরলেন, গায়ে নামা বলি দিলেন, তেল ছাড়লেন, কোকড়ানো চুল রুক্ষ হয়ে ফুলে চামড়ের মতো হয়ে উঠল। অল্প বয়সে বিধবা হয়েছিলেন, চুল তাকে কাটতে দেয়নি ঘরের লোকে। 8 দিন উপোস করে থাকলেন। মা, হে মহাপাপ থেকে আমার বংশকে রক্ষে করো। তারপর আঙুল গুনতে আরম্ভ করলেন। অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, 13দশী, চতুর্দশী, পূর্ণিমে, 8 দিন। সেই দিন কোজাগরী পূর্ণিমে। সেই কোজাগরী পূর্ণিমার রাত্রে অষ্টাহ উপবাসিনী গোপীবল্লভের পরমা সুন্দরী সহধর্মিণী ওই লক্ষ্মীর ঘরে ঘৃতদীপ জ্বালিয়া বসিয়াছিলেন। এই প্রাসাদতুল্য বাড়িটির ফটক হইতে অন্দর পর্যন্ত সারি সারি আলো জ্বলিতেছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নায় যেন ভুবন ভাসিয়া যাইতেছিল। কেবল দিগন্তের এক কোণে কোন সুদূর দূরান্তে সচকিত বিদ্যুৎ চমকের ক্ষীণ আভাস মধ্যে মধ্যে খেলিয়া যাইতেছিল। সমস্ত বাড়ি নিঝুম। দাস দাসী, পুত্র পুত্রবধূ সব ঘুম ঘরে অচেতন। কোজাগরী পূর্ণিমায় এমনই চৈতন্যহারা ঘুমই মানুষের চোখে নামিয়া আসে, আজও আসে। লক্ষ্মীদেবী এই জ্যোৎস্নাময়ী কোজাগরী নিশীথে পৃথিবী ভ্রমণে বাহির হন। প্রশ্ন করেন সুধাক্ষরা কণ্ঠে, কোজাগরী রাত্রে কে জাগে রে, কে জাগে? উত্তর দেয় ভক্তিমান গৃহস্থের গৃহধারের আলোকশিখা ও আলিপনা। সেই আলোকিত আলিপনা রেখা ধরিয়া তিনি গৃহস্থের গৃহে প্রবেশ করিয়া দেখেন কেহ জাগিয়া আছে কিনা। জাগিয়া থাকিলে পূজা গ্রহণ করিয়া আশীর্বাদ দিয়া আবার বাহির হন। কিন্তু রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত মা লক্ষ্মী রায়বাড়িতে দেখা দিলেন না। গোপীবল্লভের রূপসী বিধবার চোখের জলের আর বিরাম ছিল না। তারপর রাত্রি তখন 3য় প্রহরের প্রথম ভাগ। অকস্মাৎ জ্যোৎস্না কোথায় অন্তর্হিত হইল। ঘন কালো মেঘে আকাশ ছাইয়া গেল। সঙ্গে সঙ্গে বাতাস। সে বাতাসে সমস্ত আলো নিবিয়া গেল। গোপীবল্লভের বিধবার ভক্তি ও নিষ্ঠার সীমা ছিল না। তিনি আবার প্রদীপ জ্বালাইয়া সেচ দিয়া সেগুলি ঠাকিয়া দিলেন। কর্কর শব্দে মেঘ ডাকিয়া উঠিল। চারিদিক অন্ধকার, সঙ্গে সঙ্গে মুষলধারে বর্ষণ। সেই দুর্যোগের মধ্যে পরমা সুন্দরী একটি মেয়ে আসিয়া দুয়ারে দাঁড়াইয়া ডাকিল, কে জেগে রয়েছ গো? আমাকে একটুখানি বসতে দেবে? অন্ধকারে আমি পথ পাচ্ছি না। অপূর্ব পদ্মগন্ধে রায়কিন্নির মন প্রাণ তখন উল্লাসে ভরিয়া উঠিয়াছে। তিনি মনে মনে হাসিলেন,
মুখে বলিলেন, দিতে পারি মা, এক শর্তে। কি বলো? তুমি এইখানে বসো, আমি একটু বাইরে যাব। যতক্ষণ না আমি ফিরব ততক্ষণ কিন্তু তোমাকে থাকতে হবে। আচ্ছা, বেশ। মেয়েটিকে ঘরে বসাইয়া গোপীবল্লভের বিধবা স্ত্রী উঠিলেন। ঘরের দরজাটা টানিয়া শেকল দিতে দিতে বলিলেন, আমি শেকল দিয়ে যাচ্ছি, এসে খুলে দেব। তারপর দিলেন ওই তালা। ছেলেকে ডাকিয়া তুলিয়া সমস্ত বলিয়া ছেলের হাতে চাবি দিলেন। তারপর বলিলেন, ও তালা তোমার বংশে কেউ যেন কখনো না খোলে। মা লক্ষ্মীকে বন্দিনী করে আমি চললাম। কোথায় মা? মা হাসিয়া বলিলেন, কর্তাকে খবর দিতে বাবা। বলিয়া তিনি বাড়ি হইতে বাহির হইয়া গেলেন। ছেলে গেল পেছন পেছন। মা গঙ্গার কূলে গিয়া দাঁড়াইলেন। শরতের মেঘ কাটিয়া তখন আবার চাঁদ উঠিয়াছে। কূলে কূলে ভরা গঙ্গার বুকে লাখো লাখো চাঁদমালা ভাসিয়া চলিতেছে। পৃথিবী যেন দুধে স্নান করিয়া উঠিয়াছে। গোপীবল্লভের বিধবা স্ত্রী গঙ্গার জলে ঝাঁপ দিয়া পড়িলেন। গল্প শেষ করিয়া বর্তমান রায়গিন্নি বলিলেন, সে চাবিও আমার শ্বশুর গঙ্গার জলে ফেলে দিয়েছেন। মণিমালা বিচিত্র দৃষ্টিতে ওই তালাটার দিকে চাহিয়া ভাবিতেছিল, অন্ধকূপের মধ্যে মা লক্ষ্মীকে বন্দিনী করিয়া রাখা হইয়াছে। চোখ ফাটিয়া তাহার জল আসিল। বিগত শতাব্দীর স্বপ্ন কল্পনার কাহিনী তরুণী কিশোরীটির সমস্ত চেতনাকে মোহগ্রস্ত করিয়া তুলিল। সাধারণ তরুণীর কল্পনায় হয়তো ভাসিয়া উঠিত মণিরত্নময় এক ধনভাণ্ডার, যে মরকত তাহারা চোখে কখনো দেখে নাই। কল্পনায় সেই মরকত দিয়া এক পদ্ম গড়িয়া তাহার উপর কল্পনা করিত পটের অথবা মাটির লক্ষ্মী দেবীকে, কোণে ঝাঁপি, পায়ের কাছে পেঁচা। কিন্তু মণিমালা এ বাড়ির কাঞ্চন বউ, ভিন্ন ধাতুতে গড়া মেয়ে। তাহার কল্পনায় কেবলই ভাসিয়া উঠিল বন্ধদ্বার অন্ধকার ঘরের মধ্যে রক্তমাংসের সুকুমারী একটি মেয়ে ভীত ত্রস্ত দৃষ্টিতে নির্নিমেষ চোখ মেলিয়া বসিয়া আছে। চোখ হইতে টপ টপ করিয়া মুক্তার মতো নিটল অশ্রুবিন্দু ছড়িয়া পড়িতেছে। মধ্যে মধ্যে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। গভীর রাত্রে হয়তো গুনগুন করিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে। মেয়েটির গোলাপ ফুলের দেহবর্ণ বাঁশি চাপার মতো হইয়া গিয়াছে। কাঞ্চন বউ সিঁড়ি বাহিয়া ওপরে উঠিতেছিল স্বপ্নাচ্ছন্নের মতো। পায়ের তলায় সিমেন্টের কঠিন শীতল স্পর্শ তাহার অনুভূতির অগোচর থাকিয়া গেল। সন্ধ্যা অনেকক্ষণ অতিক্রান্ত হইয়াছে। রান্নাশালে রান্নার গন্ধ উঠিতেছে। সে গন্ধ তাহার গোচরে আসিল না। তাহার ছোট খুড়শাশুড়ি ঘরে গ্রামাফোনে একটি নাচের গান বাজিতেছে। ঝিদের কোলে কয়টি শিশু তারস্বরে চিৎকার করিতেছে মায়ের কোলের জন্য। বনলতার ঘরে তাসের আসর বসিয়াছে। বনলতা কেবলই হাসিতেছে সিদ্ধির ঘরে। সেজকর্তা ছাদে পায়চারি করিতেছিলেন। মধুটিকে দেখিয়া দ্রুতপদে তিনি ঘরে ঢুকিয়া গেলেন। ওই তাহার এক বিশেষত্ব, কাহারও সহিত কথা বলেন না। লোক দেখিলেই ঘরে ঢুকিয়া যান। ভোরবেলা হইতেই বাহির হইয়া গোশালায় গরু, ছাগল, ভেড়া ও হাঁসের পাল লইয়া থাকেন। দ্বিপ্রহরে একবার খাইয়া যান, আবার সন্ধ্যায় ফেরেন। তারপর অন্ধকারে ছাদে পায়চারি করেন। লোক দেখিলেই ঘরে ঢোকেন। লোক চলিয়া গেলেই বাহির হইয়া আসেন। বড় কর্তার ঘরে মেজকর্তা উত্তেজিত কণ্ঠে কথা বলিতেছে।
সঙ্গে সঙ্গে শব্দ উঠিতেছে, চটপট চটপট। চাকরে বড়কর্তার গা হাত পা টিপিতেছে। মেজকর্তা বলিতেছেন, বেটা শুয়োর কি বাচ্চার অস্পর্ধা দেখো দেখি, 1,500 টাকার দরকার, তাই ডেকে পাঠিয়েছিলাম। শালা বলে কিনা আগের দেনাটা প্রায় 1,05,000 গিয়ে দাঁড়ালো। জানে না বেটা উল্লুক, রায়বাড়িতে লক্ষ্মী বাঁধা আছেন। মৃদুস্বরে বড়বাবু বলিলেন, চাপরাশি দিয়ে বেটার কান মলিয়ে দিলে না কেন? দেওয়া উচিতই ছিল তাই, কিন্তু কালই আমার টাকার দরকার। সার্কের অফিসার এসে বসে আছেন চাঁদার জন্য, বলেছি কালই দেব টাকা। রুদ্ধতার ঘরের বাহিরে যেমন বায়ুপ্রবাহ বহিয়া যায়, তেমনি করিয়াই সমস্ত বহিয়া গেল মণিমালার মনের বহির্লোকে। সে ধীরে ধীরে আসিয়া আপনার ঘরে বসিল। বনলতার ছোট বোন, বছর 10 মেয়েটি, নাম স্নেহলতা, সে আসিয়া কাঞ্চন বউয়ের পাশে বসিল। কাঞ্চন বউ তাহার দিকে চাহিয়া মৃদু হাসিল। মেয়েটি বলিল, আপনাকে আমার খুব ভালো লাগে। কাঞ্চন বউ সস্নেহে তাহার গাল টিপিয়া দিল। সে বলিল, আমাকে একটা পয়সা দেবেন? পয়সা? পয়সা নিয়ে কি করবে? মেয়েটি চুপ করিয়া রহিল। কাঞ্চন বউ বাক্স খুলিয়া একটি আনি তাহার হাতে দিল। মেয়েটি চোখ উজ্জ্বল হইয়া উঠিল। সে চুপি চুপি এবার বলিল, জানেন, আমার বাবার পয়সা করে কিছুই নেই। ওই যে মেজো জ্যাঠা, গাধা মিনসে সব ফাঁকি দিয়ে নিয়ে নিচ্ছে, কাউকে কিচ্ছু দেয় না। মণিমালা অবাক হইয়া গেল। এমন কথা, এসব কথা বলতে নেই, বলিতেও সে ভুলিয়া গেল। মেয়েটি আবার বলিল, আমার বাবা মুখ্য, গাঁজা খায়, গুলি খায়, তাই জন্য মাথা খারাপ হয়ে গিয়েছে। লোক দেখলেই ছুটে গিয়ে ঘরে ঢোকে। মেজো জ্যাঠা মদ খায় কিনা, তাই ওকে খুব ভয় করে বাবা। বাবা যে গুলিখোর। বলিয়াই সে হাসিয়া চোখ বড় বড় করিয়া বলিল, জানেন, মাছি ধরে বাবা কানের মধ্যে পড়ে বন বন শব্দ করে, তাই। বাহিরে কাহার পায়ের শব্দ উঠিতেই মেয়েটি শশব্যস্ত হইয়া কথা শেষ না করিয়াই নিমেষের মধ্যে বাহির হইয়া চলিয়া গেল। পরক্ষণেই বড় গিন্নির ঝি কামিনী উকি মারিয়া বলিল, স্নেহ এসেছিল বুঝি বউ দিদি? কাঞ্চন বউয়ের কথা সরিল না, ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। ঝি বলিল, দেখো দেখি সব ভালো করে, কিছু চুরি করে নিয়ে গেল কিনা। মেয়েটা চোর, খবরদার ওকে ঘরে ঢুকতে দিও না। কাঞ্চন বউয়ের এবার মনে হইল সে ডাক ছাড়িয়া কাঁদে। ঝিটা চলিয়া যাইতেই সে বিছানার ওপর লুটাইয়া পড়িল। বাহির দিকের জানালা দিয়া রিহার্সালের বক্তৃতার শব্দ ভাসিয়া আসিতেছে। ক্রমশ বাড়ির শব্দ কোলাহল স্তিমিত হইয়া আসিতেছে। উপরে ঘরে ঘরে মৃদু নাসিকা গর্জন আরম্ভ হইয়া গিয়াছে। শোনা যাইতেছে কেবল ঠাকুর চাকর ও ঝিদের কলাকলহ। কাঞ্চন বউয়ের স্বামী বসিয়া সিগারেট টানিতেছিল। কাঞ্চন বউ স্তব্ধ হইয়া বসিয়াছিল। সে ভাবিতেছিল রাত্রে সে ঘুমাইবে না, জাগিয়া বসিয়া থাকিবে। মৃদু কান্নার শব্দ অথবা কঙ্কন ঝঙ্কার শোনা যায় কিনা সে শুনিবে। তাহার স্বামী বলিল, কলকাতায় যাচ্ছি, কিছু বরাত থাকে তো বলো। চকিত হইয়া মনি বলিল, কলকাতা? হ্যাঁ, ষোড়শী প্লে দেখতে যাচ্ছি। আমাদের ষোড়শী হচ্ছে কিনা এবার। মনি চুপ করিয়া রহিল। হাসিতে হাসিতে স্বামী কহিল, আর একটা মতলব আছে, আগেই কাউকে বলছি না সেটা, একেবারে সব তাক লাগিয়ে দেব।
মণি এবারও কিছু বলিল না, শুধু হাসিল, মৃদু ম্লান হাসি। বারবার ঘাড় নাড়িয়া স্বামী বলিল, অবাক হয়ে যাবে সব, কাউকে বলো না যেন। মোটর কিনবো একখানা, দাদা সব মতলব ঠিক করে ফেলেছে। ডিল্যাক্স সেলুন বডিফোর্ড। সহসা মণি চমকিয়া উঠিল। চাপা কান্নার শব্দ। কে কাঁদে? সে তাড়াতাড়ি স্বামীকে প্রশ্ন করিল, কে কাঁদছে? কান পাতিয়া শুনিয়া স্বামী বলিল, বারবার বললাম দাদাকে এত করে টেনো না, নেশার ঘোরে বৌদিকে ধরে ঠ্যাঙাচ্ছে। নাও নাও, শোবে এসো। স্বামী বিছানায় ধপাস করিয়া বসিয়া শরীর এলাইয়া দিল। আবার সে ডাকিল, শো এসে। কাঞ্চনবউ উত্তর দিল না। কয়েক মুহূর্ত পরেই স্বামীর নাক ডাকিতে লাগিল। আরো কিছুক্ষণ পরে নিচের রান্নাশালের সারা শব্দ স্তব্ধ হইয়া গেল। ওদিকে দিদি শাশুড়ির মহলে কেবল মৃদু সাড়া উঠিতেছে, লুচি ভাজার গন্ধ আসিতেছে, ঠাকুমায়ের জল খাবার তৈয়ারি হইতেছে। পাশের আমবাগানে পেঁচা ডাকিয়া উঠিল। রাত্রি দ্বিতীয় প্রহর শেষ হইয়া গেল বোধ হয়। টক টক শব্দে ওটা বোধ হয় তক্ষক ডাকিতেছে। মৃত্যু যন্ত্রণায় একটা ব্যাঙ কাতরাইতেছে, অজগরে উহাকে গ্রাস করিতেছে। আরো একটু নিবিষ্ট হইয়া কাঞ্চনবউ শুনিল, আমবাগানে অসংখ্য ঝিঝি ডাকিতেছে। কিন্তু কই, পদ্মগন্ধ তো পাওয়া যাইতেছে না, মৃদু কঙ্কন ঝঙ্কারও তো উঠিতেছে না, সন্তর্পিত কোমল চরণপাতে ক্ষীণ নূপুর ধ্বনি কিংবা কান্না কি দীর্ঘ নিঃশ্বাস কিছুই তো শোনা যায় না। সন্তর্পণে সে বাহিরে বারান্দায় আসিয়া দাঁড়াইল। বাড়িখানা সুষুপ্ত। দিদি শাশুড়ির মহলেও আর সারা শব্দ উঠিতেছে না, কেবল সমবেত নাসিকা গর্জনের ধ্বনিতে বাড়িখানা মুখরিত। ঠাকুমার নাক ডাকিতেছে সেই অদ্ভুত বিকট শব্দে। আজ কিন্তু কাঞ্চনের হাসি আসিল না। ঢং 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 করিয়া ঘড়িতে 3টা বাজিয়া গেল। আবার পেঁচারা ডাকিয়া উঠিল। দূরে মাঠে ডাকিয়া উঠিল শেয়াল। কোথাও কেহ কাঁদে না, কাহারও দীর্ঘশ্বাসের ক্ষীণতম আভাসও পাওয়া যায় না। পূর্ব আকাশে সুপ্তারা উঠিয়াছে, রাত্রি শেষ হইয়া আসিতেছে। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে কাঞ্চনবউয়ের যেন মোহ কাটিল। সে অনুভব করিল দেহ তাহার ভার হইয়া পড়িয়াছে, চোখের পাতা বন্ধ হইয়া আসিতেছে। সমস্ত বাড়িখানা এখনো সুষুপ্ত। সে ঘরের ভেতর গিয়া বিছানায় শুইল এবং কিছুক্ষণের মধ্যেই গাঢ় ঘুমে অসাড় হইয়া গেল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে আবার মনে মোহ জাগিয়া ওঠে। অন্ধকার ঘরের মধ্যে দাঁড়াইয়া বন্ধ দুয়ারের দিকে অদ্ভুত দৃষ্টিতে সে চাহিয়া থাকে। প্রদীপ ও ধূপদানি নামাইয়া দিয়া নতজানু হইয়া সে একাগ্র উৎকর্ণ হইয়া অপেক্ষা করে। ঘরের মধ্যে মাথার উপর চামচিকা উড়িয়া বেড়ায়। বন্ধ ঘরের গুমটে দরদর করিয়া ঘাম পড়ে। কিছুক্ষণ পর নিজেই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর প্রণাম করিয়া উঠিয়া আসে। একদিন সে তালাটার দিকে চাহিয়া দেখে, মরিচা ধরা তামাটি রঙের তালাটা জাম ধরিয়া একটা অখণ্ড বস্তুতে পরিণত হইয়াছে। সাহস করিয়া একদিন সে তালাটা নাড়িয়া দেখিল। সচেতন বুদ্ধি সত্ত্বেও তালাটার শীতল স্পর্শে সে চমকিয়া উঠিল। পর মুহূর্তে ছাড়িয়া দিয়া ঘর হইতে বাহির হইয়া দরজা বন্ধ করিয়া দিল। ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া উঠিয়াছে। দ্রুতপদে সে উপরে উঠিয়া গেল।
রান্নাশালে আজ ছোট শ্বশুরের হাঁক ডাক শোনা যাইতেছে। তিনি আজ রাশিকৃত পাখি শিকার করিয়াছেন। সেই পাখি রান্নার জন্য তিনি মশলা বাটাইতেছেন। রান্না হইবে বাহিরে, কাছারি বাড়িতে। বাড়ির মধ্যে বৃথা মাংস প্রবেশ করিতে পায় না। বনলতার ঘরে তাসের আড্ডা বসিয়াছে। আজ কিন্তু আড্ডাটি নিঃশব্দ। নিঃশব্দে সকলে খেলিয়া চলিয়াছে। সমস্ত দোতলাটাই আজ কেমন শব্দহীন গতিতে চলিয়াছে। নিঃশব্দ সেজকর্তা দ্রুত পদে ছাদ হইতে ঘরে ঢুকিয়া গেলেন। বড়কর্তার ঘরে মেজকর্তার কি একটা আলোচনা হইতেছে। বৃদ্ধা রায় কর্ত্রী পর্যন্ত আসিয়াছেন। মহাজন নালিশ করিয়াছে। দাবি হইয়াছে প্রায় 6 লক্ষ টাকা। সেই লইয়াই আলোচনা চলিতেছে। মেজকর্তা সাহেব সুবাদের সঙ্গে মেলামেশা করেন। তিনি বলিতেছেন, লক্ষ্মীর ঘর খুলিয়া দেখা যাক। এ যুগে লক্ষ্মী বন্দিনী, এ প্রবাদ রূপকথা ছাড়া আর কিছুই নয়। তাহার বিশ্বাস পূর্বপুরুষ গোপীবল্লভের পত্নী ওই ঘরে মহামূল্য গুপ্তধন লুকাইয়া রাখিয়া গিয়াছেন। বড়কর্তা বলিলেন, না। ইস্পাতের মতো কঠিন অনমনীয় তাহার কণ্ঠস্বর। বৃদ্ধা কর্ত্রী বলিলেন, আমি আত্মহত্যা করব তাহলে, এই তোকে বলে রাখলাম। পরদিন সন্ধ্যা দিতে গিয়া তাহার চোখে জল আসিল। নতজানু হইয়া চোখ বন্ধ করিয়া করজোড়ে সে প্রার্থনা করিল, মা, মা লক্ষ্মী, দয়া করো মা, তুমি রায়বংশকে রক্ষা করো। যে বাড়িতে তুমি অচলা হয়ে রয়েছ সেখানে ঋণের কষ্ট কেন? আবার তাহার চোখে জল আসিল। উঠিয়া প্রদীপটা তুলিয়া বন্ধ দুয়ারের দিকে চাহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কালো দরজাটা পাথরের মতো অনড়, অচল। সহসা দরজার তালাটার দিকে চাহিয়া সে শিহরিয়া উঠিল। ব্যগ্র ঔৎসুক্যে সে তালাটার অতি নিকটে আলোটা তুলিয়া ধরিল। শতাব্দীর রসনা অবহেলিত তালাটা প্রথম দৃষ্টিতে অখণ্ড পাথরের মতো মনে হইলেও ক্ষয়িত হইয়া কখন খুলিয়া গিয়াছে, কেবল ঝুলিয়া আছে। অত্যুগ্র উত্তেজনায় তালাটা ধরিয়া সে টানিল। তারপর সেই পাথরের মতো অনড় অচল দরজার গায়ে শরীরের সমস্ত ভার দিয়া ঠেলা দিল। বারবার বারবার সে যেন পাগল হইয়া গিয়াছে। সঙ্গের ছিটা সব হয়ে ছুটিয়া গিয়া সংবাদ দিয়াছিল। সমস্ত রায়বাড়ি ভাঙিয়া আসিল। সর্বাগ্রে মেজকর্তা। দুয়ার খুলিয়া গেল। শতাব্দীরও ঊর্ধ্বকালের বদ্ধ বায়ু, তাহার স্পর্শ গন্ধ তীব্র, উগ্র, অসহনীয়। মেজকর্তা দুয়ারে দাঁড়াইয়া লণ্ঠন উঁচু করিয়া ধরিয়া দেখিলেন, ছোট একখানি ঘর, চোর কুঠুরির মতো, শূন্য, কোথাও কিছু নাই। কিন্তু মেঝের ওপর ওটা কি পড়িয়া? বিস্ফারিত দৃষ্টিতে কাঞ্চন বউ দেখিল একটা নরকঙ্কাল। আর ওটা ধূসর বিবর্ণ, ওটা কি? ধীরে ধীরে ঘরখানার তীব্র অসহনীয় গন্ধ স্পর্শ স্বাভাবিক হইয়া আসিতেছিল। মেজকর্তা একবার অগ্রসর হইয়া ধূসর বস্তুটিকে হাতে করিয়া তুলিলেন। তিনি দেখিলেন, কাঞ্চন বউ দেখিল, সকলেই দেখিল, এক রাশ চুল বিবর্ণ হইয়া গেছে। কিন্তু তবু অনুমান করা যায় সে চুল এককালে ভ্রমরের ন্যায় কালো এবং কুঞ্চিত ছিল। মেঝের ওপর আরও পড়িয়াছিল একখানা বিবর্ণ জীর্ণ কাপড় কি চাদর, পায়ের চিহ্ন দেখা যায় না, আর একখানা নামাবলী। অকস্মাৎ কাঞ্চন বউয়ের চোখ দিয়া দরদর ধারে
জল ছড়িতে আরম্ভ করিল। শেষ হলো আমার আজকের গল্প বন্দিনী কমলা। সত্যি কি অদ্ভুত একটা গল্প না, যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।